আচ্ছা বেশ, সো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটাতে কি কি আছে? একটা কেমিক্যাল বন্ডিং, একটা মলিকুলার স্ট্রাকচার, অর্থাৎ মলিকুলগুলো স্ট্রাকচার কেমন হবে অ্যাকর্ডিং টু ভিএসিপিআর থিওরি এবং হাইব্রিডাইজেশন এই জিনিসটা, এবং তার লাস্টে আছে মলিকুলার অরবিটাল থিওরি। পুরোটা নিয়ে পুরো চ্যাপ্টারটা আছে কেমিক্যাল বন্ডিং। আজকে একদম ইনিশিয়াল ইন্ট্রোডাকশন পার্টটা দেখে নেবো, কুইকলি দেখে নিচ্ছি কেন কেমিক্যাল বন্ডিং হয়। কারণ হচ্ছে প্রত্যেকটা অ্যাটমের ইচ্ছা থাকে নোবেল গ্যাস কনফিগারেশন NH2NP6 ফুলফিল করার। NH2NP6 ফুলফিল মানে অক্টেট ফুলফিলড, অক্টেট অ্যাচিভ করার ইচ্ছা থাকে প্রত্যেকটা গ্যাসের। কেন অক্টেট ফুলফিল হলে স্টেবিলিটি পাওয়া যায়? কারণ NH2NP6 হচ্ছে পুরোপুরি ফুলফিলড কনফিগারেশন, হ্যাঁ কি না? দিস ইজ আ ফুলফিলড কনফিগারেশন, রাইট? ফুলফিলড, NH2 ফুলফিলড, NP6 ও ফুলফিলড। তো যেহেতু পুরোটা NH2 এবং NP6 দুটোই ফুলফিলড, আর আমরা অলরেডি পিরিয়ডিক টেবিল পড়ার সময় পড়েছিলাম, অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় পড়েছিলাম যে ফুলফিলড আর হাফ ফিল্ড কনফিগারেশনস আর হাইলি স্টেবল কনফিগারেশন, তাই তো? সো ফুলফিলড আর হাফ ফিল্ড যেহেতু হাইলি স্টেবল, তাই সবার চেষ্টা থাকবে হয় ফুলফিলড অ্যাচিভ করার, নয় হাফ ফিল্ড অ্যাচিভ করবার। এবারে কেন এই অক্টেট ফুলফিলডটাতে আসার চেষ্টা করে সবাই? কারণ হচ্ছে অক্টেট ফুলফিল মানে পুরো শেলটাই ফুলফিলড হয়ে গেল। NH2NP6 ফুলফিল মানে পুরো N শেলটাই 2s2 2p6 হোক, 3s2 3p6 হোক, পুরো শেলটাই ফুলফিলড হয়ে গেল, অর্থাৎ পুরো শেলটা ক্লোজ শেল হয়ে গেল। অবভিয়াসলি সেই কনফিগারেশনটা অ্যাচিভ করার ইচ্ছা সকলের থাকে, কিন্তু সেই কনফিগারেশনটা কার কার আছে? শুধু নোবেল গ্যাসগুলোর আছে। তাই নোবেল গ্যাসগুলোই মোস্টলি স্টেবল, আর যাদের নেই তারা কি করার চেষ্টা করে? তারা আইদার ইলেকট্রন লস করার চেষ্টা করে, অথবা ইলেকট্রন গেইন করার চেষ্টা করে, অথবা ইলেকট্রন শেয়ার করার চেষ্টা করে। এইটা থ্রু দিয়ে তারা এই কনফিগারেশন অ্যাচিভ করার চেষ্টা করে। সুতরাং প্রথম রিজনটা হচ্ছে যে ফুলফিলড কনফিগারেশন, দ্যাট ইজ NH2NP6 কনফিগারেশন, অক্টেট কনফিগারেশন অ্যাচিভ করবার। অক্টেট কনফিগারেশনের থ্রু দিয়ে কি পায়? স্টেবিলিটি পায়। কেন স্টেবিলিটি পায়? কারণ ফুলফিলড কনফিগারেশন গিভস দ্য স্টেবিলিটি। অক্টেট কনফিগারেশনের থ্রু দিয়ে স্টেবিলিটি পায়। এখন কোশ্চেন একটা আসতেই পারে, স্যার অক্টেটটাই কি একমাত্র ওয়ে স্টেবিলিটি পাওয়ার? না, অক্টেট ছাড়া স্টেবিলিটি পাওয়ার আরো অনেকগুলো ওয়ে আছে। যেখানে আমরা দেখবো অক্টেট ডেফিসিয়েন্সি হয়ে গেছে, তাও কম্পাউন্ড তৈরি হয়েছে। অক্টেট এক্সেস হয়ে গেছে, তারপরেও কম্পাউন্ড তৈরি হয়েছে, সেখানে অক্টেট ফুলফিল হয়নি। মানে ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন ছাড়াও দেয়ার আর আদার ওয়েজ, বাট অক্টেটটা হচ্ছে মোস্ট পপুলার ওয়ে। ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টের ইনিশিয়াল টার্গেট অক্টেটকে ফুলফিল করা। অক্টেট ফুলফিল করা ছাড়াও, মানে অক্টেট ফুলফিল না করেও, মানে অক্টেটের ফুলফিল না করে বা অক্টেটের থেকে ওভার ফুলফিল হয়ে গিয়েও স্টেবিলিটি অ্যাকোয়ার করা যায়। তার জন্য কেমিক্যাল বন্ডিং হয়, ইলেকট্রন লস গেইন হয়, এন্ড কেমিক্যাল রিঅ্যাকশনস হয়। কিন্তু অক্টেটটা হচ্ছে কি মোস্ট পপুলার ওয়ে। সো অক্টেট একটা পপুলার ওয়ে স্টেবিলিটি অ্যাকোয়ার করার। NH2NP6 অ্যাকোয়ার করো, ফুলফিল কনফিগারেশন অ্যাকোয়ার করো, অক্টেট অ্যাচিভ করো, এন্ড স্টেবল হয়ে যাও। এছাড়া আরো দুটো ওয়ে আছে, দুটো তিনটে ওয়ে আছে, যেগুলো আমরা যখন অক্টেট ডেফিসিয়েন্সি পড়বো বা অক্টেট এক্সেস পড়বো তখন স্টাডি করব। যে অক্টেট নেই, কম ইলেকট্রন আছে বা বেশি ইলেকট্রন আছে, তারপরও স্টেবিলিটি কেমন করে পাওয়া যাচ্ছে। সো অক্টেটটা হচ্ছে বেসিক্যালি নির্জীর কেসের মতো, যেটা সবাই দিচ্ছে। দিস ইজ আ পপুলার ওয়ে টু গেট এস্টাবলিশড। এছাড়াও দের আর আদার ওয়েজ টু। চলে আসছি কত রকমের কেমিক্যাল বন্ডিং হতে পারে। স্ট্রং বন্ডের মধ্যে আছে আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, মেটালিক বন্ড। উইক বন্ডের মধ্যে আছে ভ্যান ডার ওয়ালস ফোর্সেস অফ অ্যাট্রাকশন এন্ড হাইড্রোজেন বন্ড। এই বন্ডগুলো ট্রুলি বন্ড নয়, দিস আর দ্য স্ট্রং ফিজিক্যাল ফোর্সেস, বাট বন্ড নয়। তাহলে প্রথমে জানতে হবে এখানে কি বললাম, বন্ড নয়, কিন্তু নামে কি আছে? হাইড্রোজেন বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ড, নামে বন্ড আছে, উইক বন্ডের নামের লিস্টে আছে। এগুলো স্ট্রং বন্ড, দিস আর দ্য ট্রু বন্ডস। সো বেসিক্যালি দিস আর ট্রু বন্ডস, ionic bond, covalent bond, coordinate bond, metallic bond, but these are not true bonds. These are physical forces, physical attraction forces, attraction forces. তো কোশ্চেন আসছে অ্যাট্রাকশন ফোর্স আর বন্ডের মধ্যে ডিফারেন্স কি? বন্ডও তো অ্যাট্রাকশনই হয়, হ্যাঁ কি না? ক্যাটায়ন অ্যানায়ন এর মধ্যে অ্যাট্রাকশন ছাড়া আর কি হয়? অ্যাট্রাকশনই হয়, ইয়েস অর নো? তাহলে ক্যাটায়ন এর মধ্যে অ্যাট্রাকশন হলে বন্ড বলছি, পার্শিয়াল চার্জ আর পার্শিয়াল মাইনাস চার্জের মধ্যে অ্যাট্রাকশন হলে হাইড্রোজেন বন্ড বলছি, ওটাকে ফিজিক্যাল ফোর্স বলছি, এটাকে ট্রু বন্ড বলছি। কেন? ডিফারেন্সটা কি? কে বলবে? কোনো আইডিয়া? কেমিক্যাল বন্ড আর ফিজিক্যাল ফোর্স দুখানেই, দু জায়গাতেই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের অ্যাট্রাকশন হয়, বাট একটাকে ফোর্স বলছি যেটা হাইড্রোজেন ফোর্স, হাইড্রোজেন বন্ড বা ভ্যান ডার ওয়ালস ফোর্সেস অফ অ্যাট্রাকশন, অন্যটাকে ট্রু বন্ড বলছি, আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, বন্ড বলছি। এর ডিফারেন্স কি? ডিফারেন্স একটাকে কেন ফোর্স অফ অ্যাট্রাকশন বলা হয়, একটাকে কেন বন্ড বলা হচ্ছে? দূর দূর, আমি কেন ফোর্স দিতে যাবো? সবাই তো নিজেরা অ্যাট্রাকশন করছে। দুটো মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন হয়েছে, সেটাকে বলা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন। আর দুটো মলিকুলের মধ্যে, দুটো অ্যাটমের মধ্যে বা দুটো আয়নের মধ্যে বন্ড হয়েছে, সেটাকে বলা হচ্ছে বন্ড।
বন্ডেও অ্যাট্রাকশন থাকছে, ফিজিক্যাল ফোর্সেও অ্যাট্রাকশন থাকছে, বাট একটাকে বন্ড বলছি, একটাকে বন্ড বলছি না। ঠিক হলো না, ওভারল্যাপ না করে যেখানে আয়নিক বন্ড তৈরি হচ্ছে সেখানে শেয়ারিং হচ্ছে বা কমপ্লিটলি ডোনেট করছে, তো ওখানে তো অলরেডি কিন্তু ফিজিক্যালি তো ইদার শেয়ারিং বা ডোনেশন কোনোটাই সোললি হচ্ছে না, তাই জন্য ওটা কিন্তু কোনো কার্ড ডোনেশন বা কার্ড শেয়ারিং, আইএনজেল, হ্যাঁ ঠিক করে, কার্ড ডোনেশন বা কার্ড শেয়ারিং ইলেকট্রনের, ইলেকট্রনের ডোনেশন বা ইলেকট্রনের শেয়ারিং, ভেরি গুড আনসার। তার মানে বন্ড কখন বলা হচ্ছে? বন্ড হচ্ছে ট্রুলি একটা লাভ অ্যাফেয়ার যেখানে এক্সচেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, দিলকা এক্সচেঞ্জ হয়ে গেছে। আর ফিজিক্যাল ফোর্সেস অ্যাট্রাকশন হচ্ছে ইনফ্যাচুয়েশন, যেখানে কোনো এক্সচেঞ্জ হয়নি হার্ট টু হার্টের, জাস্ট একটা সারফেস লেভেলে, সুপার একটা সারফেস লেভেলে, মানে একটা একদম উপরে উপরে একটা অ্যাট্রাকশন ডেভেলপ করেছে। অর্থাৎ ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়ে গিয়ে যে ফোর্স অফ অ্যাট্রাকশন ডেভেলপ করবে তাকে বলবো কেমিক্যাল বন্ড। একবার জাস্ট ছোট্ট করে দেখে নি, যখন কোনো একটা এলিমেন্ট আছে, ধরো কোনো একটা মেটাল আছে, ফর এক্সাম্পল কোনো একটা মেটাল আছে, ও ইলেকট্রন লস করেছে দিয়ে ক্যাটায়ন হয়েছে, হ্যাঁ কি না? ওই ইলেকট্রনটাকে গেইন করেছে একটা নন মেটাল, ওই ইলেকট্রনটাকে গেইন করেছে দিয়ে অ্যানায়ন হয়েছে। এবারে বলো ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ডেভেলপ করেছে, আমি ওটাকে আয়নিক বন্ডিং বলছি। এই আয়নিক বন্ডিং যখন ডেভেলপ হলো, মেটালের ইলেকট্রন নন মেটালে ঢুকে গেছে, হ্যাঁ কি না? সে এক্সচেঞ্জ হয়ে গেছে, ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়ে গেছে। ওভারল্যাপ, যেটা তুমি বলছিলে ইলেকট্রন গুলো ওভারল্যাপ হয়ে যাচ্ছে, মানে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এরকম একজন ছিল যার এখানে দুটো ইলেকট্রন আছে, বা ধরো এরকম করে দেখাচ্ছি নর্মালি, যদি যে কোনো একটা বন্ড, ধরো হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড, সো হাইড্রোজেনের এখানে একটা ইলেকট্রন, হাইড্রোজেনে একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন দুটো হাইড্রোজেন এখন ইকুয়ালি শেয়ার করছে, হ্যাঁ কি না? দুজনে ইকুয়ালি শেয়ার করছে, সো এর মানেটা কি? যে দুজনে ইকুয়ালি শেয়ার করছে মানে এই দুটো ইলেকট্রন এক্সচেঞ্জ হয়ে গেছে, এই দুটো ইলেকট্রন ও নিচ্ছে, এই দুটো ইলেকট্রন এও নিচ্ছে। সো যখন ইলেকট্রনের এক্সচেঞ্জ হবে এন্ড তারপরে ফোর্স অফ অ্যাট্রাকশন জেনারেট হবে, তখন তাকে বলবো কেমিক্যাল বন্ড। আর যখন ইলেকট্রনের এক্সচেঞ্জ হবে না কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন জেনারেট হচ্ছে, তখন তাকে বলবো ফিজিক্যাল ফোর্সেস। যেমন হাইড্রোজেন বন্ডিং এর কথাই ধরে নাও, হাইড্রোজেন বন্ডিং এ দেখো কোনো ওয়াটারের মধ্যে যদি দেখা হয় কেমন হয়, সো ওয়াটার এখানে পার্শিয়াল মাইনাস চার্জ আছে, অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ বলে, এন্ড সেকেন্ড একটা ওয়াটার মলিকুলও হাইড্রোজেন গুলোর উপরে পার্শিয়াল প্লাস চার্জ আছে, তাই তো? কারণ ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, রাইট? বলো এইখানে এই যে পার্শিয়াল প্লাস আর পার্শিয়াল মাইনাস তৈরি হয়েছে, কোন ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়েছে কোথাও? ইলেকট্রনটা বন্ডের মধ্যেই আছে, শুধু অক্সিজেনের দিকে একটু শিফট হয়ে আছে মাত্র। ইলেকট্রন বন্ডের মধ্যেই আছে, শুধু অক্সিজেনের দিকে একটু শিফট হয়ে আছে মাত্র, তাই এর উপর ইলেকট্রন ডেনসিটি বেড়েছে, হাইড্রোজেনটা থেকে ইলেকট্রন ডেনসিটি কমেছে, অপোজিট চার্জ তৈরি হয়েছে, সেখানে একটা অ্যাট্রাকশন হয়েছে। এই অ্যাট্রাকশনটাতে কোথাও কি ইলেকট্রনের এক্সচেঞ্জ হলো দুটো মলিকুলের মধ্যে বা দুটো এলিমেন্টের মধ্যে? কোন ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়নি, একজন শুধু একটা চার্জ পেয়েছিল, অন্যজন অপোজিট চার্জ পেয়েছিল, একটা অ্যাট্রাকশন ডেভেলপ হয়েছে, শুধু সারফেস লেভেলে একটা অ্যাট্রাকশন ডেভেলপ হয়েছে উইদাউট এক্সচেঞ্জিং অ্যান ইলেকট্রন। ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়ে যখন কোনো অ্যাট্রাকশন হবে, ইলেকট্রনের এক্সচেঞ্জ ফলোড বাই দ্য অ্যাট্রাকশন, তখন তাকে বন্ড বলবো। যখন ইলেকট্রনের এক্সচেঞ্জ ছাড়াই কোনো একটা অ্যাট্রাকশন ডেভেলপ করবে, তখন তাকে ফিজিক্যাল ফোর্সেস বলবো। ফিজিক্যাল ফোর্সেস এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং, ভ্যান ডার ওয়াল ফোর্সেস অফ অ্যাট্রাকশন, দিস আর ইম্পর্টেন্ট। ওকে, চলে আসছি প্রথমে আয়নিক বন্ডিং এ। কেমন করে তৈরি হয় আয়নিক বন্ডিং? একটু আগেই বললাম, যে কোনো একটা মেটাল ছিল, এখানে ছোটবেলার ডায়াগ্রাম গুলো দেওয়া আছে, যে কোনো একটা মেটাল ছিল, সে ক্যাটায়নে কনভার্ট হয়েছে বাই লুজিং ইলেকট্রন। কেন? মেটালটা ছিল 3s1, ক্যাটায়নটাতে নিয়নের কনফিগারেশন অ্যাচিভ, দ্যাট ইজ 2s2 2p6, দ্যাট ইজ অক্টেট অ্যাচিভড। নিয়ন প্লাস 3s1 ছিল, ইলেকট্রনটা লস হয়ে গেছে, 2s2 2p6 হয়েছে। লস ইলেকট্রনটা কে গেইন করলো? ক্লোরিন গেইন করলো। ওর ছিল 3s2 3p5, ও হয়ে গেল 3s2 3p6, দ্যাট ইজ ওরও অক্টেট হলো 2s2 2p6, এরও অক্টেট হলো 3s2 3p6। হলো কেমন করে? একজন ইলেকট্রন লস করেছে, অন্যজন ইলেকট্রন গেইন করেছে। তারপরে যে ক্যাটায়ন আর অ্যানায়নটা তৈরি হয়েছে, তাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ডেভেলপ করে গেছে, তৈরি হলো Na প্লাস ক্যাটায়ন, তৈরি হলো Cl মাইনাস অ্যানায়ন। তারা যেহেতু তৈরি হয়েছে, অবভিয়াসলি তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ডেভেলপ করবে। ওই ফোর্স অফ অ্যাট্রাকশনটার নেচার কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, প্লাসে আর মাইনাসের মধ্যে ডেভেলপ করছে, যেটা কুলম্বিক অ্যাট্রাকশন বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তার জন্য তৈরি হয়ে গেল NaCl কম্পাউন্ডটা। ক্লিয়ার? এটাকে আমরা ছোটবেলায় এরকম করে দেখাতাম, রাইট? এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ওখানে ঢুকছে, অক্টেট ফুলফিল হচ্ছে। বড়বেলায় কেমন করে জিনিসটাকে দেখবো, দেখে নেওয়া যায় কনফিগারেশনের রেসপেক্টে। সো সোডিয়াম বক্স করে ড্র করছি,
2s2 2p6 and 3s1 এটা বল সোডিয়াম ছিল এরকম and Cl ক্লোরিন কেমন ছিল 3s2 3p5 এটা ছিল ক্লোরিন 3s2 3p5 ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়েছে কোথা থেকে এখান থেকে ইলেকট্রন বেরিয়েছে রাইট ইলেকট্রন কোথায় ঢুকেছে ক্লিয়ার কোনখান থেকে কোনখানে ইলেকট্রনের মুভমেন্টটা হচ্ছে বেরিয়েছে ওখান থেকে তার জন্য হয়ে গেছে এটা 2s2 2p6 Na+ ঢুকেছে এখানে 3s2 3p6 হয়ে গেছে Cl- এন্ড তারপরে এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন ডেভেলপ হয়েছে দ্যাট ইজ দ্য আয়নিক বন্ড কনফিগারেশন ওয়াইজ ক্লিয়ার যে কোনখানে ইলেকট্রন কোনখানে ঢুকেছে 3s1 থেকে বেরোনো ইলেকট্রন 3p5 এ ঢুকেছে ক্লিয়ার চলে আসছি কোনটা করতে চাস বল এখানে আচ্ছা CF2 আছে CF2 কে বল তাহলে কি হবে কনফিগারেশন ওয়াইজ যাচ্ছি বাচ্চা বেলার ওয়াইজ যাচ্ছি না ক্যালসিয়ামের কনফিগারেশন বল ভ্যালেন্স শেলের কনফিগারেশন তার মানে আরে ভ্যালেন্স শেল শুরু করেছি 1s2 থেকে শুরু করেছে গল্প 4s2 4s2 আর 4s2 এর আগে কি আছে 3s2 3p6 এটাই ক্যালসিয়াম হ্যাঁ কি না তাহলে ক্যালসিয়াম ভ্যালেন্স শেল থেকে কটা ইলেকট্রন লস করবে কোন দুটো 4s এর দুটো ইলেকট্রন লস করবে তাহলে কি তৈরি হবে Ca2+ তৈরি হবে ওই দুটো ইলেকট্রনকে গেইন কে করবে দুটো ফ্লুরিন 2s2 2p5 এটা একটা ফ্লুরিন and 2s2 2p5 এটা একটা ফ্লুরিন এখান থেকে বের হচ্ছে কোন ইলেকট্রন দুটো ইলেকট্রন একটা ঢুকছে এখানে অন্যটা ঢুকছে এখানে ক্লিয়ার তাহলে বের হচ্ছে 4s থেকে লস্ট হওয়া দুটো ইলেকট্রন F- তৈরি করছে 2p6 এ ঢুকছে 2p5 এ ঢুকছে দিয়ে 2p6 বানাচ্ছে Ca2+ তৈরি হলো আর ওদিকে দুটো F- তৈরি হলো কম্পাউন্ড CF2 ক্লিয়ার একদিকে তৈরি হলো Ca2+ অন্যদিকে তৈরি হলো দুটো F- তাহলে তৈরি হলো CF2 তাহলে বল এক্সাম্পলে বেশি এক্সাম্পল দিচ্ছি না এগুলো জানিস তো মোটামুটি সো বল কি কি ফ্যাক্টর ডিপেন্ড করছে মেটাল একজন আয়নিক বন্ডিং তৈরি হতে গেলে একজনকে কি হতে হবে মেটাল যে কিনে ইলেকট্রন কি করবে আর ইলেকট্রন লস করবে কি বলে অক্সিডেশন তাহলে মেটাল গুলো কি এজেন্ট ক্লিয়ার পুরো জায়গাটা পুরো কানেকশনটা ক্লিয়ার আবার বলছি আয়নিক বন্ড যখন তৈরি হবে মেটাল লাগবে মেটালটা কি করবে ইলেকট্রন লস করে কিসে কনভার্ট হবে এই কিসে কনভার্ট হবে মেটাল ইলেকট্রন লস করে ক্যাটায়নে কনভার্ট হবে ইলেকট্রন লস করাকে কি বলে তাহলে মেটালটা কি এজেন্ট ক্লিয়ার মেটালস আর গুড রিডিউসিং এজেন্ট যে ইলেকট্রনটা লস হলো ওই ইলেকট্রনটা কে গেইন করছে নন মেটাল গেইন করছে কোনো না কোনো নন মেটাল গেইন করছে নন মেটাল গুলো কেন গেইন করছে কারণ ওদের ইলেকট্রন অ্যাফিনিটি ইলেকট্রন নেগেটিভিটি গুলো বেশি আর মেটালের ইলেকট্রন অ্যাফিনিটি ইলেকট্রন নেগেটিভিটি কম এট দ্য সেম টাইম আয়নাইজেশন এনার্জিও কম তাই মেটাল থেকে ইজিলি ইলেকট্রন লস হয়ে যাচ্ছে নন মেটাল যে ইলেকট্রনটা গেইন করলো কিসে কনভার্ট হলো অ্যানায়নে ইলেকট্রন গেইন করাকে কি বলে রিডাকশন তাহলে নন মেটাল গুলো কি এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট ক্লিয়ার পুরো জায়গাটা ভেরি গুড কি কি ফ্যাক্টর ডিপেন্ড করছে মেটালটাকে হতে হবে লো আয়নাইজেশন এনার্জির যাতে ও ইজিলি ইলেকট্রন লস করতে পারে আয়নাইজেশন এনার্জি যত কম তত ইলেকট্রন ইজিলি লস হবে মেটালটার হাই ইলেকট্রন গেইন এনথালপি হতে হবে না নন মেটালটার হাই ইলেকট্রন গেইন এনথালপি হতে হবে নন মেটালটার হাই ইলেকট্রন অ্যাফিনিটি বা হাই ইলেকট্রন গেইন এনথালপি হতে হবে সো এটা বেসিক্যালি মেটালের জন্য হতে হবে হাই ইলেকট্রন গেইন এনথালপি হতে হবে নন মেটালের ইলেকট্রন গেইন এনথালপি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপিটাকে ইলেকট্রন অ্যাফিনিটি বলে ওটা যেন হাই হয় আর ল্যাটিস এনথালপিও যেন হাই হয় এখন ল্যাটিস এনথালপি জিনিসটা কি নতুন টার্ম ল্যাটিস জিনিসটা কি ক্যাটায়ন M+ অ্যানায়ন X-, ওরা তো আলাদা আলাদা আছে একসাথে তো প্রথমেই আসেনি না মেটালটা ইলেকট্রন লস করেছে দিয়ে ক্যাটায়ন তৈরি করেছে নন মেটাল ইলেকট্রন গেইন করেছে দিয়ে অ্যানায়ন তৈরি করেছে এবারে ক্যাটায়ন অ্যানায়ন একসাথে এসে ক্রিস্টাল স্ট্রাকচার সলিডটা তৈরি করবে হ্যাঁ কি না যখনই ওরা ছিল আলাদা আলাদা ভাবে তারপরে একসাথে জুড়ে গেল দিয়ে ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করলো তখন খানিকটা এনার্জি লস্ট হয়ে যায় কারণ ছিল আলাদা আলাদা ভাবে এখন একসাথে জুড়ে কাপল হয়ে গেল সো এই অবস্থায় যে এনার্জি লস হয় তাকে বলে ল্যাটিস এনার্জি তাহলে বল লস বেশি হতে হবে না কম হতে হবে স্ট্রং ক্রিস্টাল তৈরি করতে গেলে
যখন ক্যাটায়ন অ্যানায়ন সেপারেট ছিল তারা জুড়ে গেল, ক্রিস্টাল তৈরি করলো, এই অবস্থায় লসটা বেশি হতে হবে এনার্জির না কম হতে হবে টু মেক আ স্ট্রং ক্রিস্টাল? কেন বেশি হতে হবে? যত এনার্জি বেড়ে যাবে তত ক্রিস্টাল স্টেবিলিটি পাবে না? এনার্জি কমে যাওয়া মানে স্টেবিলিটি বেড়ে যাওয়া, তার মানে ল্যাটিস এনার্জির ভ্যালুটা কি হতে হবে, বেশি না কম? ক্লিয়ার? তাই লিখেছে হাই ল্যাটিস এনথালপি বা লাই ল্যাটিস এনার্জি। যখন গ্যাসিয়াস ক্যাটায়ন আর গ্যাসিয়াস অ্যানায়ন কম্বাইন করে একটা স্ট্রং আয়নিক কম্পাউন্ড তৈরি করে ক্রিস্টাল তৈরি করছে, তখন অবভিয়াসলি কি হতে হবে, ওই ক্রিস্টাল তৈরি করার সময় যে এনার্জিটা বেরিয়ে যায় তাকে বলে ল্যাটিস এনার্জি। যত বেশি ল্যাটিস এনার্জি বেরিয়ে যাবে তত ওই ক্রিস্টালটা স্ট্রং তৈরি হবে, স্টেবল তৈরি হবে। তাই হাই ল্যাটিস এনার্জি হতে হবে। এই ল্যাটিস এনার্জি এটাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু product of the charges, ionic charges are inversely proportional to the distance between the cations বা anions হওয়া উচিত না? একদম তাই। আমরা এর পরেরটাতেই আসছি, ল্যাটিস এনার্জি কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তাহলে মেটালটা হচ্ছে আয়নিক এনার্জি কম হতে হবে যাতে ইলেকট্রন ইজিলি বের হয়, নন মেটাল ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হতে হবে যাতে ইলেকট্রন ইজিলি ঢোকে, আর কম্বাইন যখন করবে ক্রিস্টালটা যখন তৈরি হবে তখন ল্যাটিস এনার্জি অনেকটা বেরোতে হবে যাতে স্ট্রং ক্রিস্টাল তৈরি হয়। ক্লিয়ার? চলে আসছি এবার, এখানে আরো কয়েকটা এক্সাম্পল আছে, যে কোনো একটা এক্সাম্পল দেখে নাও। সোডিয়াম সালফাইড, বেশ কয়েকটা এক্সাম্পল আছে, ভিডিও পাঠিয়ে দেবে, একটু দেখে নেবে, চেক করে নেবে, যে কোনো একটাকে দেখে নাও। ম্যাগনেসিয়াম 2 ইলেকট্রন লস করেছে, অক্সিজেন 2 গেইন করেছে। ম্যাগনেসিয়াম ব্রোমাইডে ম্যাগনেসিয়াম 2 লস করেছে, প্রত্যেকটা ব্রোমাইড একটা করে গেইন করেছে। সোডিয়াম সালফাইডে সোডিয়াম 2 সোডিয়াম একটা করে টোটাল 2 লস করেছে, আর একটা সালফার 2 গেইন করে গেছে। আর ক্যালসিয়াম সালফাইড একটা ক্যালসিয়াম 2 লস করেছে, সালফারটা 2 গেইন করে গেছে। ক্লিয়ার? এইভাবে মলিকিউল গুলো তৈরি হয়েছে। জেনারেল প্রপার্টি কি এদের, এরা সবাই ক্রিস্টালাইন সলিড তৈরি করে। এক্ষুনি বলেছি ক্রিস্টাল তৈরি হয় কেন, ল্যাটিস এনার্জি বেরিয়ে যায়, ক্যাটায়ন অ্যানায়ন যেই কম্বাইন করে সলিড ক্রিস্টাল তৈরি হবে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের থ্রু দিয়ে Na+Cl- কম্বাইন করলে NaCl সলিড ক্রিস্টাল তৈরি হয়ে যাবে, অর্থাৎ এরা ক্রিস্টালাইন হয়। হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট, কারণ এদের মাঝখানে স্ট্রং আয়নিক বন্ড থাকে। আয়নিক বন্ড, কোঅর্ডিনেট বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোনটা সবথেকে স্ট্রং বন্ড? আয়নিক বন্ড সবথেকে স্ট্রং বন্ড। তাই আয়নিক বন্ডের থ্রু দিয়ে যেহেতু এরা কানেক্টেড থাকে, তাই এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাই হয়, কারণ অনেকটা বেশি লাগবে। সলভেবল ইন ওয়াটার, যেহেতু এরা আয়ন্স তৈরি হয়ে আছে, তাই যতক্ষণ ক্রিস্টালে আছে ততক্ষণ কিন্তু এরা স্ট্রং আছে, কিন্তু যেই ওয়াটার এলো আলাদা হয়ে গেল, আয়ন্স গুলো আলাদা হয়ে গেল, ওয়াটারের সঙ্গে তারা বন্ধুত্ব করে নিল, সলভেশন হয়ে গেল, আসবে একে একে। যেহেতু আয়ন তৈরি করতে পারে তাই অ্যাকুয়াস সলিউশনে বা মলটেন স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, এন্ড এরা ফাস্টার রেট রিঅ্যাকশন করে, এদের রেট অফ রিঅ্যাকশন ফাস্টার হয়, কারণ এরা অলরেডি আয়ন তৈরি করেই বসে থাকে। তাই রিঅ্যাকশন যখন করবে তখন এরা ফাস্টার রিঅ্যাকশন করে। চলে আসছি নাও ল্যাটিস এনার্জি জিনিসটা কি, ভালো করে দেখে নেবে। ল্যাটিস এনার্জির ইনিশিয়াল কন্ডিশনটা কি, একটা গ্যাসিয়াস ক্যাটায়ন হতে হবে। ক্যাটায়নটাকে কি কন্ডিশনে থাকতে হবে? গ্যাসিয়াস কন্ডিশনে। ঠিক আছে? মানে ধরো ফর এক্সাম্পল সোডিয়াম সলিড আছে, একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, সোডিয়াম সলিড মেটাল আছে। ওই সলিড মেটালকে আগে কি করতে হবে? লিকুইডে পাঠাতে হবে। লিকুইড মেটালকে ভেপার সোডিয়ামে পাঠাতে হবে। এতক্ষণ অবধি সোডিয়াম কি আয়নাইজ করেছে না শুধু ভেপারে গেছে অ্যাটম হিসাবে? অর্থাৎ শুরু হয়েছিল প্রথমে কি, প্রথমে হয়েছিল সোডিয়াম সলিড মেটাল অ্যাটম, তারপরে সেখান থেকে আমি পাঠালাম তাকে লিকুইডে, লিকুইড সোডিয়াম অ্যাটম, তারপরে সেখান থেকে পাঠালাম আমি ভেপারে, ভেপার সোডিয়াম অ্যাটম। এবারে ওই ভেপার অবস্থা থেকে আয়নাইজেশন এনার্জির ডেফিনেশন কি, ভেপার অবস্থা থেকে বার করতে হবে না, গ্যাসিয়াস আইসোলেটেড নিউট্রাল অ্যাটম থেকে ইলেকট্রনকে লক আউট করতে যে এনার্জি লাগে তাকে বলে আয়নাইজেশন এনার্জি। তার মানে আগে ভেপারে পাঠিয়ে দিতে হবে না, অ্যাটমটাকে সলিড থেকে তো আমি নক আউট করার এনার্জিটাকে ধরতে পারবো না, কারণ সলিড থেকে লিকুইডে যাওয়ানোর জন্য ল্যাটেন্ট হিট অফ ফিউশন দিতে হয়েছে, লিকুইড থেকে ভেপারে যাওয়ানোর জন্য ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন দেওয়া হয়েছে, ওগুলো আয়নাইজেশন এনার্জির পার্ট নয়। ভেপারে চলে গেছে অ্যাটম, সলিড টু লিকুইড, লিকুইড টু ভেপার, ভেপারে চলে গেছে অ্যাটম। ওই অবস্থায় যদি আমি ফার্দার এনার্জি দিই যাতে ভ্যালেন্স শেল থেকে একটা ইলেকট্রন নক আউট হয়ে যাবে, সেটাকে বলা হয় আয়নাইজেশন এনার্জি। মানে যখন ক্যাটায়ন তৈরি হয়েছে তখন অ্যাটমটা অলরেডি কোন স্টেটে আছে? গ্যাসিয়াস স্টেটে, কারণ গ্যাসিয়াস স্টেট থেকেই আমি ইলেকট্রনটা বার করেছি, সলিড থেকে নয়। অ্যাটমটাকে সলিড থেকে লিকুইডে নিয়ে গেছি, লিকুইড থেকে গ্যাসে নিয়ে গেছি, এবারে আমি ইলেকট্রনটাকে নক আউট করছি। ক্লিয়ার? এখানে বলে দিই, এই যে অ্যাটমটাকে আমি নিয়ে গেলাম সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাস, এটাকেই বলা হয় এনথালপি অফ অ্যাটমাইজেশন, যেটা ডি ব্লকে পড়েছিলে। অ্যাটমাইজেশন বলতে এটাকে বোঝানো হয়, ইন্ডিভিজুয়াল অ্যাটম বানাচ্ছি, গ্যাসিয়াস অ্যাটম বানাচ্ছি, অ্যাটম থেকে ইলেকট্রন নক আউট করলে আয়নাইজেশন এনার্জি।
ক্লিয়ার? তাহলে যখন আমি ক্যাটায়ন তৈরি হচ্ছে, ইলেকট্রন নকআউট হয়ে গিয়ে তখন অ্যাটমটা অলরেডি গ্যাসিয়াস স্টেটেই ছিল, ক্যাটায়নটা অলরেডি গ্যাসিয়াস স্টেটেই তৈরি হচ্ছে। সিমিলারলি অ্যানায়নটাও অলরেডি গ্যাসিয়াস স্টেটেই তৈরি হচ্ছে, কারণ অ্যানায়নটাকেও একইভাবে, অ্যানায়ন নন মেটাল অ্যাটমটাকেও একইভাবে সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাসে নিয়ে গেছি, তারপরে তার মধ্যে ইলেকট্রন ঢুকেছে, এন্ড তার জন্য ইলেকট্রন অ্যাফিনিটি ক্যালকুলেশনে এসছে। তাহলে ক্যাটায়ন অ্যানায়নটা কোন স্টেটে আছে, সলিড স্টেটে না গ্যাসিয়াস স্টেটে? গ্যাসিয়াস স্টেটে। এবারে যখন এরা কম্বাইন করছে, ক্রিস্টাল তৈরি করছে, ক্রিস্টালটা কোন স্টেটে আসছে, সলিড স্টেটে। তার জন্য যে এনার্জি বেরিয়ে আসে তাকে বলা হচ্ছে ল্যাটিস এনার্জি। মানে গ্যাসিয়াস ক্যাটায়ন আর গ্যাসিয়াস অ্যানায়ন গুলো যখন কম্বাইন করে, শুধু কম্বাইন করে স্ট্রং বন্ড তৈরি করে কম্পাউন্ড তৈরি করছে না, সেই কম্পাউন্ডটা আবার সলিড স্টেটে ব্যাকও করে আসছে, ছিল তো গ্যাসিয়াসে না। তো ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো কম্বাইন করেছে গ্যাসিয়াস স্টেটে কম্বাইন করে প্রথমে আয়নিক কম্পাউন্ডটা তৈরি করেছে, তারপরে আয়নিক কম্পাউন্ডটা গ্যাসিয়াস স্টেটে না থেকে সলিড স্টেটে ব্যাক করে এসেছে। এই পুরো প্রসেসটার জন্য যে এনার্জি বেরিয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে ল্যাটিস এনার্জি। 1 মোল এই পুরো প্রসেসটা হওয়ার জন্য 1 মোল ক্যাটায়ন আর 1 মোল অ্যানায়ন কম্বাইন করে 1 মোল ক্রিস্টাল তৈরি করতে, আয়নিক ক্রিস্টাল তৈরি করতে যে এনার্জি বেরিয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে ল্যাটিস এনার্জি অফ ফরমেশন। ক্রিস্টাল তৈরি হওয়ার জন্য ল্যাটিস এনার্জি। বুদ্ধি করে বলো, একটা ক্রিস্টাল তৈরি হয়ে আছে, তাকে ওই সেম অ্যামাউন্টের ল্যাটিস এনার্জি যদি দেওয়া হয়, তাহলে ওই ক্রিস্টালটা আবার ভেঙে গিয়ে গ্যাসিয়াস ক্যাটায়ন আর গ্যাসিয়াস অ্যানায়ন তৈরি করে দেবে কিনা, এটাকে বলবো ল্যাটিস এনার্জি অফ ডিসোসিয়েশন। দুটোর ম্যাগনিটিউড সেম হবে একদম। ল্যাটিস এনার্জি যেটা বেরিয়ে যাচ্ছে ক্রিস্টাল ফরমেশনের সময়, ল্যাটিস এনার্জি যেটা বেরিয়ে যাচ্ছে ওটাকে বলে ল্যাটিস এনার্জি অফ ফরমেশন। তার সাইন হয় নেগেটিভ, কারণ এনার্জি বেরিয়ে গেলে থার্মোডাইনামিক্স বলে নেগেটিভ সাইন হয়, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয় সেক্ষেত্রে। আর যখনই এনার্জি সাপ্লাই করা হয় তখন ওয়ান ডান অন দ্য সিস্টেম হয়ে যাচ্ছে, এনার্জি সাপ্লাই করা হচ্ছে মানে ওখানে সাইন হয়ে যায় পজিটিভ। সাপ্লাই কখন করছি, যখন ক্রিস্টাল আছে তাকে আমি ল্যাটিস এনার্জি অ্যামাউন্টের এনার্জি দেবো, ক্রিস্টালটা আবার গ্যাসিয়াস ক্যাটায়ন আর গ্যাসিয়াস অ্যানায়নে ব্যাক করে যাবে। এই ল্যাটিস এনার্জি দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফ্যাক্টর নাম্বার 1 হচ্ছে সাইজ। সাইজ যত ছোট হবে তত ল্যাটিস এনার্জি বেশি হবে। তার কারণ ল্যাটিস এনার্জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ক্যাটায়নিক রেডিয়াস এন্ড অ্যানায়নিক রেডিয়াসের সামেশন। ক্যাটায়নটা রেডিয়াস আর অ্যানায়নটা রেডিয়াস, মানে দুজনে যখন আছে দুটো আয়নের মধ্যে ডিসটেন্স, ক্যাটায়ন থেকে অ্যানায়নটা পর্যন্ত ডিসটেন্সটাই হচ্ছে ক্যাটায়নিক রেডিয়াস প্লাস অ্যানায়নিক রেডিয়াস। এই সামেশনের সঙ্গে ল্যাটিস এনার্জি ইউ ইনভার্সলি প্রপোর্শনাল। তাই যত সাইজ বড় হবে তত ল্যাটিস এনার্জি উইক হতে থাকবে। আর চার্জের সঙ্গে ল্যাটিস এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল। ক্যাটায়নের চার্জ এন্ড অ্যানায়নের চার্জ এদের সঙ্গে ল্যাটিস এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল। ক্যাটায়নটার চার্জ যদি 2+ হয় অ্যানায়ন, তাহলে বলো একটা এক্সাম্পল, NaCl আছে MgCl2 আছে, কার ল্যাটিস এনার্জি বেশি? MgCl2। কেন? NaCl এ চার্জ +1 -1, সাইনটাকে বাদ দিলে 1 × 1, MgCl2 তে +2 আর -1, সাইনটাকে বাদ দিলে 2 আছে ওখানে। তো অবভিয়াসলি চার্জ যেখানে বেশি ল্যাটিস এনার্জি সেখানে বেশি। ক্লিয়ার? হাইড্রেশন এনার্জিটা করে নিয়ে ছেড়ে দিই আজকে, লাস্ট একটা। হাইড্রেশন এনার্জি কটা বাজে বলতো? 1:30 বেজে গেছে। নেক্সট হাইড্রেশন এনার্জি, অর্থাৎ সলিবল কেমন করে হয়। হাইড্রেশন এনার্জি মানে এইটাকে অনেকগুলো নাম আছে, এই প্রসেসটার নাম শুনে নাও। এটাকে বলে ডিসলিউশন বলে, ডিসলভ হয়ে যাওয়া। এটাকে সলভেশন বলে, এটাকেই হাইড্রেশন বলে। একই জিনিস অনেকগুলো নাম। তাই হাইড্রেশন এনার্জি মানে সলভেশন এনার্জি মানে ডিসলিউশন হয়ে যাওয়া প্রসেসটাকে বোঝানো হচ্ছে। সো গুলে কেমন করে যায় আগে দেখে নি, প্রসেসটা কি দেখে নি। আয়নিক সলিড ছিল, NaCl ধরে নাও, Na+Cl- নুন আয়নিক সলিড ছিল। যখনই জল দেওয়া হয়েছে এন্ড একটু স্টারিং করে দেওয়া হচ্ছে, স্টারিং করলে ফাস্ট হয়, স্টারিং না করলেও হবে। জল কি করে, Na+ আর Cl- এর মাঝে ঢুকে যাওয়ার চেষ্টা করে। কেমন করে ঢুকে যাওয়ার চেষ্টা করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেমন করে ঢুকে যাওয়ার চেষ্টাটা করে, ক্যাটায়ন আছে, আবার জলেরও অক্সিজেনের পার্শিয়াল মাইনাস চার্জ আছে, হ্যাঁ কি না? মানে ব্যাপারটা হয়ে যায় এরকম, ক্যাটায়ন অ্যানায়ন আয়নিক বন্ডিং এ ছিল, কিন্তু জল কি করছে, এখান থেকে কাঠি করছে। ক্যাটায়নকে বলছে ভাই আমার কাছে চলে আয়, ওই অ্যানায়নকে ছেড়ে দে। আমায় ক্লিয়ার এক্স্যাক্টলি কি হচ্ছে, জলটা এসে এবার ক্যাটায়ন বাধ্য হচ্ছে জলের কথা শুনতে। কেন? ক্যাটায়ন অ্যানায়নের বন্ড তো স্ট্রং বন্ড, আয়নিক বন্ডের মতন বন্ড, স্ট্রং বন্ড, যার মেল্টিং পয়েন্ট বলিং পয়েন্ট অনেক হাই। তারপরও ক্যাটায়নের এমন কি মজবুরি যে ও জলের কথাতে ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে অক্সিজেনের পার্শিয়াল নেগেটিভ চার্জ, তাও ফুল নেগেটিভ চার্জ নিয়ে অক্সিজেন আসেনি, তার পার্শিয়াল নেগেটিভ চার্জের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে অ্যানায়নকে ছেড়ে দিচ্ছে। কি মজবুরি ক্যাটায়নের, বলো? ক্যাটায়নের কি মজবুরি? এক্স্যাক্টলি, ভেরি গুড আনসার। এত ওয়াটার তুমি জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করতে পারবে না, যতই তোমার পাওয়ার বেশি হোক।
তার মানে ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝখানে যথেষ্ট স্ট্রং বন্ড ছিল, কিন্তু এত জল চারপাশে একটা অক্সিজেন মলিকিউল টানছে না, এও কাঠি করছে, এও কাঠি করছে, এও কানে ফুসফন্তর দিচ্ছে, ও কানে ফুসফন্তর দিচ্ছে এগেইনস্ট দ্য অ্যানায়ন। একজনের থেকে ফুসফন্তর পেলে তুমি ভাবতে পারো ঠিক আছে অ্যানায়নটা ভালোই আছে, ও ফালতু কথা বলছে। তুমি কি দেখছো চারপাশ থেকে সবাই বলছে অ্যানায়নটা খারাপ, ছেড়ে দে। তোমার কি মনে হবে সত্যি খারাপ নাকি আমি কিছু মিস করে যাচ্ছি নাকি, মনে হবে কিনা? সেই চারপাশ থেকে যখন অনেকগুলো পার্শিয়াল নেগেটিভ চার্জের অক্সিজেনকে টান মারছে, ক্যাটায়নের কিছু করার থাকছে না, ওইটা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। কারণ উল্টো দিকে অ্যানায়নের সাথেও সেম জিনিস ঘটছে, অ্যানায়নকেও পার্শিয়াল পজিটিভ চার্জের হাইড্রোজেন গুলো চারপাশ থেকে প্রচুর টান মারছে। ক্লিয়ার? এমন নয় শুধু একটা ক্যাটায়নের সাথে ঘটছে। এর ফলে যখন দুজন আলাদা হয়ে গেল, দুজনে তো দুঃখ নিয়ে আলাদা হয়ে গেল যে ঠিক আছে আর একসাথে থাকা যাবে না, যেরকম ভাবে আয়নিক ক্রিস্টালে তারা ছিল। কিন্তু ওই দুঃখটাকে মেটানোর জন্য ওয়াটার আবার কি করে, ওয়াটার ওখানে একটা মলম দেয়, ওয়াটারই ঝামেলাটা করালো, যে ছাড়াছাড়ি করালো, তারপরে ওয়াটারই মলম দেওয়ালো, এবং এইভাবে নিজেকে ইউনিভার্সাল সলভেন্ট ক্লেম করলো। কিন্তু আমার তো ডাউট আছে ওর মনের মধ্যে কি ছিল সেটা নিয়ে। ওয়াটারকে ইউনিভার্সাল সলভেন্ট বলা হয় কিনা? সবই নাকি গুলিয়ে দিতে পারে, দিয়ে বিশাল ক্রেডিট ওয়াটারের। আমার তো মনে হয় যে ওয়াটার হচ্ছে সব থেকে বড় কালপ্রিট, কারণ ও সবার মধ্যে ছাড়াছাড়ি করিয়ে দিচ্ছে, এমন পলিটিক্স করছে, ছাড়াছাড়ি করার পরে যাতে উপরে ব্লেম না আসে তাই তাদের মলমও দিচ্ছে, দিয়ে বলছে আমি ইউনিভার্সাল সলভেন্ট। মলমটা কেমন করে দিচ্ছে? ছাড়াছাড়ি হয়ে গেছে এরা। এবারে ক্যাটায়নকে এখন ভোলানোর জন্য চারপাশে প্রচুর অক্সিজেন অ্যাটম, ওয়াটারের সমস্ত অক্সিজেন অ্যাটম গুলো ক্যাটায়নের চারপাশে ঘিরে ধরছে, যাতে ক্যাটায়নের সঙ্গে অ্যানায়নের তো বন্ড নেই, কিন্তু অক্সিজেন অ্যাটম গুলোর সঙ্গে একটু হলো পার্শিয়াল অ্যাট্রাকশন তৈরি হয়ে যায়। দিয়ে চারপাশে যেরকম ব্রেকআপ হয়ে যাওয়ার পরে বন্ধু বান্ধবদের দিয়ে সার্কেল সারাউন্ডেড হয়ে যায়, যে সবই সারাক্ষণ বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরছে, আর ঠিক আছে ব্রেকআপ হয়ে গেছে তো তাদের মধ্যে আর কোনো যোগাযোগ নেই, কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে এবার ঘুরছে, ছেলেটাও ঘুরছে মেয়েটাও ঘুরছে বন্ধু বান্ধবের সঙ্গে, অর্থাৎ বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব বেড়ে গেছে, তখন সব বন্ধুদের মনে পড়ে, রাইট? তার আগে পর্যন্ত মনে ছিল না। সো যখন সব বন্ধুদের মনে পড়ছে তখন ওয়াটার সেই বন্ধুর রোলটা প্লে করে যাচ্ছে। তাহলে ক্যাটায়ন ভাবলো কি, ক্যাটায়নের কাছে ওয়াটার কি কালপ্রিট হলো? অ্যাকচুয়ালি হলো তো সেই বন্ধু যে আমার দরকারে আমার সাথে আছে। ক্যাটায়ন ওয়াটার কি গেম খেলে গেছে সেটা পরে বুঝবে, যে ওয়াটার এখানে কি পলিটিক্সটা খেলে গেছে, ওই ছাড়িয়েছে এটা তো পরে বুঝবে। কিন্তু এখন কি বুঝলো যে এ হচ্ছে আমার সেই বন্ধু যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে আমার চারপাশে এসে আমাকে ঘিরে নিয়েছে। অ্যানান কি বুঝছে? এ হচ্ছে আমার সেই বন্ধু যারা ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে আমাকে চারপাশে ঘিরে আমাকে কনসোল করছে, স্টেবিলিটি দিচ্ছে। এইভাবে ঘিরে নেওয়াকে বলা হয় সলভেশন বা ডিসলিউশন বা হাইড্রেশন, মানে গুলে যাওয়া। যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ গুলে যাবে না, ততক্ষণ পর্যন্ত আনডিজলভ থাকবে। গুলে যাওয়া মানে ওয়াটারের মাঝখানে ঢুকে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাই না? কারণ ওয়াটার ক্যাটায়নটাকে ঘাটাতে ঘাটাতে NaCl দেখতে পাবো না এক সময়। কেন? কারণ Na+টা ওয়াটারের মাঝখানে ঢুকে যাচ্ছে, কেমন করে? ঘিরে নিচ্ছে এইভাবে, Cl- কে ঘিরে নিচ্ছে এইভাবে ওয়াটার মলিকুল গুলো। দিস প্রসেস, এটাকে কি বলে? এই পার্টিকুলার সিচুয়েশনটাকে কি বলে? সলভেটেড অবস্থা। সো দিস প্রসেস ইজ কল্ড সলভেশন। ক্লিয়ার? সলভেশন মানেটা বোঝা গেছে। সলভেশনেরই আরো দু তিনটে নাম আছে, একটা ডিসলিউশন, একটা হচ্ছে হাইড্রেশন, যাই বলো না কেন। এবার বলো তাহলে কি কি এখানে এনার্জি ইনভলভড আছে। এটা হচ্ছে প্রসেসটা। ছিল সলিড অবস্থায়, এই যে অ্যাকুয়াস পাশে লিখছি মানে ঘিরে নিয়েছে, পাশে অ্যাকুয়াস লিখছি মানে সলভেটেড হয়ে গেছে, ঘিরে নিয়েছে। ফ্যাক্টর ওয়াইজ বলো, যদি সাইজ অফ দ্য ক্যাটায়ন, বুদ্ধি করে বলবে, সাইজ অফ দ্য ক্যাটায়ন বড় হয় তাহলে সলভেশন ভালো হবে না ছোট হবে? সাইজ যদি বড় হয়, সাইজ বড়, তাহলে জল ইজিলি ঘিরতে পারবে না ডিফিকাল্ট হবে জলের পক্ষে ঘেরা? ক্যাটায়নকে বা অ্যানায়নকে ডিফিকাল্ট হবে। যত বড় সাইজ তত অনেক জল লাগবে ওকে ঘিরতে। সো সাইজ বড় মানে সলভেশন ড্রপ করে যাওয়া, ঠিক আছে, বা হাইড্রেশন ড্রপ করা, সাইজ যদি বড় হয়ে যায়। একদমই তাই, যে কোনো কিছু সাইজ বড় হয়ে যাওয়া মানে তাকে ওয়াটার এসে তাকে ঘিরবে, যে সলভেটেড করবে, অবভিয়াসলি টাইম বেশি লাগবে এবং সলভেশনটাও কম হবে। তাই বড় সাইজের কোনো কিছু হলে চকের গুঁড়ো সলভেট হয় না কেন, গলে না কেন? কারণ সাইজ বড়। ঠিক আছে, চার্জ বল এবার এখানে আলটিমেটলি অ্যাট্রাকশনই কাজ করেছে, হ্যাঁ কি না? NN এর সঙ্গে H+ এর একটা অ্যাট্রাকশন কাজ করেছে, ক্যাটায়নের সঙ্গে O- এর একটা অ্যাট্রাকশন কাজ করেছে, রাইট? তাহলে বল ক্যাটায়ন বা অ্যানায়ন এর চার্জ যদি বেশি হয় তাহলে অ্যাট্রাকশনটা বেশি কাজ করবে, হ্যাঁ কি না? অ্যাট্রাকশনটা বেশি কাজ করা মানে সলভেশন ইজিলি হবে, ইয়েস অর নো? ক্লিয়ার পয়েন্ট দুটো। চার্জ যদি বড় হয় তাহলে অবভিয়াসলি এখানে অ্যাট্রাকশন বেশি কাজ করে যাবে, তাহলে ইজিলি ছেড়ে আসবে। এখানে অ্যাট্রাকশন বেশি কাজ করে যাবে, যদি চার্জ বেশি হয় ইজিলি ছেড়ে যাবে।
তাহলে চার্জ বেশি হওয়া মানে সলভেশন বেশি, সাইজ বেশি হওয়া মানে সলভেশন কম। ক্লিয়ার? এবার তাহলে লাস্ট আমাকে একটা কোয়েশ্চেনের আনসার দিয়ে যে এখানে ক্লাসটা শেষ করছি, শুধু একটা কোয়েশ্চেনের আনসার দে। সেটা হচ্ছে একটা ক্রিস্টালকে যখন ডিসলভিউশন করছি, গুলে যাচ্ছে, দুটো এনার্জি ইনভলভ হচ্ছে। একটা হচ্ছে প্রথমে হচ্ছে ল্যাটিস এনার্জি, কারণ ক্রিস্টালটাকে প্রথমে কি করতে হবে, ভাঙতে হবে, ক্যাটায়ন অ্যানায়ন সেপারেট করতে হবে, দ্যাট ইজ ল্যাটিস এনার্জি। তারপরে কি হবে, যখন ক্রিস্টালটা এইভাবে সলভেশন হয়ে যাবে, স্টেবিলিটি পাবে, তখন কিছুটা এনার্জি বেরিয়ে যাবে, ওই এনার্জিটাকে কি বলবো, হাইড্রেশন এনার্জি। তাহলে সলভেবল হতে গেলে কোনটাকে বড় হতে হবে, কোনটাকে ছোট হতে হবে? হাইড্রেশন এনার্জির ম্যাগনিটিউড বেশি হতে হবে, ল্যাটিস এনার্জির ম্যাগনিটিউড কম হতে হবে। মানে ভাঙতে যেন কম এনার্জি লাগে, আর সলভেশন হয়ে যাওয়ার পরে, জল দিয়ে ঘেরা হয়ে যাওয়ার পরে, জল দিয়ে এনক্যাপসুলেট হয়ে যাওয়ার পরে যেন বেশি এনার্জি বেরিয়ে যায়। কারণ যত বেশি এনার্জি বেরিয়ে যাবে তত আমি বলবো স্টেবল তৈরি হয়েছে, সলভেটেড ক্যাটায়নটা স্টেবিলিটি পেয়েছে, সলভেটেড অ্যানায়নটা স্টেবিলিটি পেয়েছে, কারণ বেশি এনার্জি বেরিয়ে গেছে। কারেক্ট? আর ভাঙতে কম এনার্জি লেগেছিল। তাহলে ল্যাটিসকে কম আর হাইড্রেশন এনার্জি বেশি, এটাই হচ্ছে সলিবিলিটির ক্রাইটেরিয়া। ক্লিয়ার? চলো আজকে এখানে প্যাক আপ করছি। সমানচিতা ক্লিয়ার হয়েছে পুরোপুরি?